আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইউকে অথবা ইউরোপ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন অথবা ধারণকৃত দেখবেন, তাদের সবাইকে আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আইন বিষয়ক এই অনুষ্ঠানে আমরা নিয়মিত দুইজনে উপস্থিত থাকি। আমার সাথে আছেন আমার প্রিয় ভাই কাউসার কুরেশি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে সাথে সবসময়ের মতো আমিও আছি কাউসার ভাইয়ের সাথে, আমি মোল্লা মাহফুজ ইসলাম। সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা সবসময় যে একটা ডিসক্লেমার দিয়ে থাকি, তাহলে এটা একটা আইনের শুধুমাত্র আলোচনামূলক একটা অনুষ্ঠান। এখানে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমরা আলোচনার মাধ্যমে আপনাদের সেই প্রশ্ন অথবা আপনাদের যে বিষয়ে জিজ্ঞাসা থাকে সেগুলো উত্তর দিয়ে থাকি। সাথে সাথে আমরা কিছু আইনের আপডেট এবং মোটামুটি আইনের যে কোনো বিষয়ে ইউকের সমসাময়িক বিষয়ে আপনারা যদি আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন। আর যদি আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ডিসক্লেমার হলো এটা যে এটা শুধুমাত্র আলোচনামূলক অনুষ্ঠান। আপনাদের যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কোনো বিজ্ঞ আইনজ্ঞের সাথে কথা বলবেন। সলিসিটার ব্যারিস্টার্স আছেন, তাদের সাথে কথা বলবেন, তাদের মাধ্যমে আপনারা আইনি পরামর্শ নিয়ে থাকবেন বলে আমরা আশা করব। যাই হোক দর্শক, আলোচনা না বাড়িয়ে আমরা আজকের অনুষ্ঠানে মূল পর্বে চলে যাব। সময়ে যদি অ্যালাউ করে তাহলে আমরা সব সময় ইমিগ্রেশনে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যদি না হয় তাহলে আমাদের মূল টপিকসে আমরা থাকি। আজকের বিষয়ে আমরা আলোচনা করব। আজকে তো আমরা জেনারেলি যে পিটি ক্রাইম যেগুলোর মধ্যে ট্রাফিক অফেন্স নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট 2 উইকস বিফোর আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে কি কোন ধরনের অফেন্স এটা, আর আজকে আমরা স্পেসিফিকলি ট্রাফিক অফেন্স যেটাতে বেশিরভাগ মানুষ সম্মুখীন হন এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত ট্রাফিক অফেন্সের বিষয় নিয়ে আমরা আলোচনা সীমাবদ্ধ থাকতে চাই। হাউএভার তারপরেও যদি আরো কোনো বিষয় আপনাদের বাইরেও আমরা যেতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের ইমিগ্রেশন বেল নিয়ে ইদানিং যথেষ্ট একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের সমসাময়িককালে আমরা জেনে থাকছি যে অনেকে ধরছে, অনেককে ডিটেনশনে নিচ্ছে, পুলিশ স্টেশনে তাদেরকে যেতে হচ্ছে বা তাদেরকে বেল নিতে হচ্ছে, অথবা ডিটেন করে তাদেরকে তাদের নিজস্ব দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আমরা আলোচনার মাধ্যমে চেষ্টা করবো এই বিষয়ে যেতে। যাই হোক দর্শক, আমরা কাউসার ভাই আমরা বলছিলাম যেটা এটাই আবার মোরলেস রিপিট, নট এক্স্যাক্টলি রিপিট দ্য নিউ অফেন্সেস। সো কিছু অফেন্সগুলা যেগুলার কোনো ডিফেন্স নাই, কারেক্ট, আপনি কোনো ডিফেন্স দিতে পারবেন না। আজকে আমরা স্পেসিফিকলি ট্রাফিক অফেন্স জ্ঞান মাহফুজ ভাই আলাপ করবো আর কি। তো অনেকেরই ধারণা যে ট্রাফিক অফেন্স অনলি ইউ ক্যান গেট দ্য পেনাল্টি পয়েন্ট অ্যান্ড ফাইন। নো, ট্রাফিক অফেন্স ইউ ক্যান গেট আপ টু 12 years imprisonment. It's a huge, it's a huge বিষয়, especially dangerously driving to kill someone, so causing death for a dangerous driving. So is could be the manslaughter, এবং এটার জন্য আপনাকে manslaughter যদি চার্জ করে 12 years up to 12 years পর্যন্ত হতে পারে আর কি। সো এটা একটা ভেরি সিরিয়াস অফেন্স। সো জেনারেলি আমরা যেগুলার মধ্যে বেশিরভাগই ফেস করি, এর মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে স্পিডিং। ইন জেনারেল হচ্ছে স্পিডিংয়ে প্রায় সময়ই আমরা যদি ডেঞ্জারাসলি স্পিডিং না করি তাহলে আপনাকে পেনাল্টি পয়েন্ট এবং ফাইন আপনি পাবেন। তো মনে রাখা খুবই প্রয়োজন যে 2 বছরের ভিতর যদি আপনি 6 পেনাল্টি পয়েন্ট পান আপনার লাইসেন্স চলে যাবে। আপনার অনলি আছেই 6টা পয়েন্ট। এখন আপনি যদি স্পিডিং করেন within 2 years of your license 6টা পয়েন্ট পান, আপনার লাইসেন্স শেষ। আপনি নতুন করে আবার 2টা পরীক্ষাই দিতে হবে, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল। ইটস ভেরি আনফরচুনেট থিং। আমরা কারোর জন্য এটা আশা করব না। যদি কারো কখনো এরকম প্রবলেম হয় তাহলে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, বিকজ এইটা সাধারণত ডিফেন্স করে বা মিটিগেটিং সার্কামস্টেন্সেস আপনি দিতে পারবেন। very unlikely that you will succeed on that. যেমন লাইক ডেঞ্জারাস ড্রাইভিং আমরা একটা ওইটা ডিফেন্স করতেছি। সো ভদ্রমহিলা গাড়ি পার্ক করেছেন
অন্যজনের ড্রাইভের পাশাপাশি। তো নেইবার এসে বলছে যে আপনি পার্ক একটু সরাইয়া করেন, বা যেটা পার্কিং নিয়ে সবসময় যে ডিসপিউটগুলো হয় আর কি। তো উনার বক্তব্য, আমাদের ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে উনি যেহেতু এটা অটোমেটিক কার আর ওই ভদ্রমহিলা পিছনে দাঁড়ানো ছিল, উনি সামনের দিকে যাবার পরিবর্তে রিভার্স গিয়ারে লাগাই দিছে, দেখে নাই, আর উনাকে রিভার্স করে একদম ভদ্রমহিলা, উনি বয়স্ক মহিলা ছিল, 96 ইয়ার্স ওল্ড ছিলেন উনি, আর উনি মারা গেছে হসপিটাল গিয়ে প্রায় 6 দিন পরে। তো পুলিশের বক্তব্য হচ্ছে এটা হিংসাত্মকভাবে করা হয়েছে, মেলাস যেটাকে আমরা বলি, কিন্তু ও বলতেছে যে অ্যাক্সিডেন্ট, বাট শি বিন চার্জ ফর এ ম্যানস্লটার। সো ডেঞ্জারাস ড্রাইভিং এই ক্ষেত্রে এটা হয়। ডেঞ্জারাস ড্রাইভিং বিশেষ ক্ষেত্রে যখন ডাবল লাইন উইদাউট ডটেড, double line in the road without any dot, and you overtake this one, this is the dangerous driving. Yes, this is 100% dangerous. There's a reason for it to yes. Why same as যখন ওই কোনো ধরনের টানেল থাকে এবং টানেলের মধ্যে যখন ডাবল লাইন অথবা সিঙ্গল হোয়াইট সলিড লাইন থাকে আর আপনি যে ওভারটেক করেন, দিস ইজ দ্য ডেঞ্জারাস ড্রাইভিং অ্যাজ ওয়েল। মানুষ কসম, আমি যদি একটু অ্যাড করতে পারি, আমরা অনেক সময় ড্রাইভ করি, দেখছি আশেপাশে, এটা তো অত্যন্ত একটা অত্যাবশ্যকীয় জিনিস এবং নিত্য নৈমিত্তিক ব্যাপার। এভরিডে আমরা ড্রাইভ করছি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কত ধরনের কত ইয়ে করে। অনেক সময় যারা ড্রাইভ নিজেরা করে, যারা এটা নিয়ে কথা বলে, তারাও দেখা যাচ্ছে যে বিভিন্ন তাড়াহুড়ো থাকে বা কোনো কাজ সিলি মিস্টেক করে ফেলে। বাট বিং সিলি, বিং ডেঞ্জারাসলি ড্রাইভিং ইজ ডিফারেন্ট কমপ্লিটলি। অবশ্যই কাউকে কোনো উৎসাহ উদ্দীপনা দেওয়ার কোনো সুযোগ নেই যে আপনি মিস্টেক করবেন, বাট ডেঞ্জারাস ড্রাইভিং ইজ সিরিয়াস অফেন্স। এটা আপনি পেনাল্টি পয়েন্ট না, আপনার জন্য ইমপ্রিজনমেন্ট হয়ে যাবে ডেঞ্জারাস ড্রাইভিং এর জন্য। তো ডেঞ্জারাস ড্রাইভিং এর নিচে যেটা আছে কেয়ারলেস ড্রাইভিং। সো কেয়ারলেস ড্রাইভিংটা একটু নিচে। তো কেয়ারলেস ড্রাইভিং এর ক্যাটাগরির ভিতর আবার এমনও পড়ে, আপনার যদি গাড়ি ফল্টি থাকে কিংবা গাড়ির যে শেপ আছে, শেপের বাইরে গাড়ির বডি স্ট্রাকচার থেকে একটা কিছু বাইর হয়ে যায়। অনেক সময় হয় ওই মানুষের যে এটা বাম্পার বলে, পিছনের দিকে বাম্পারটা অনেক সময় খুলে গেছে, একটু এজ বা ডান দিক বাম দিকে এজ, সামনের অথবা পিছনের খুলে গেছে, অথবা লাইট যেটা তার গাড়ির শেপ আছে শেপের বাইরে চলে গেছে। ইফ ইজ হ্যাপেন্ড উইথ এনি কার, দিস ইজ এ ফল্টি কার, দিস ইজ নট দ্য রোড ওয়ার্দি টু ড্রাইভ, ইজ নট ফিট ফর দ্য ড্রাইভ। এবং এইরকম যদি আপনি করেন, দিস ইজ দ্য কেয়ারলেস ড্রাইভিং, আপনি কেয়ারলেস ড্রাইভিং এখন বেঁচে যাবে। এখানে রিয়েলিটির সাথে যদি আমরা একটু ইয়ে করি, যে আপনি ড্রাইভ করছেন সেই অবস্থায় এরকম হয়েছে, দ্যাট উড বি মিটিগেটিং সার্কামস্ট্যান্সেস দেওয়া যেতে পারে। কমপ্লিটলি ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট জেনারেলি উইদাউট অ্যাক্সিডেন্ট, উইদাউট হিট সামহোয়ার ইজ নট হ্যাপেন্ড, জেনারেলি এটা হয় না। তো এজ এ ড্রাইভার হিসাবে আপনার রেসপন্সিবিলিটি, বিফোর ইউ পুট দ্য ইগনিশন অন, ইউ নিড টু চেক ইউর কার। যে আপনি এই ডিফেন্স দিতে পারবেন না যে আমার ব্রেক কাজ করে নাই, ওইটা কাজ করে না। Yes, there is some sort of defense, like there is so many cases about this gentleman is driving, suddenly bee attacked him, so he was completely out of control. Very famous case এখন হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই যে এটা আবার রিভিউ করা হচ্ছে। কিছুদিন আগে যে একটা রেঞ্জ রোভার হিট করলো, 2টা বাচ্চাকে মেরে ফেললো, এটা কিন্তু আবার রিভিউ করা হচ্ছে। আচ্ছা। এবং বলা হয়েছিল যে তার সিজ করছে সে ড্রাইভ হুইলে থাকা অবস্থায়, মানে ফিট, যদি মেডিকেল ফিটনেস যদি এরকম প্রুভ করা যায় এটা এক্ষেত্রে, তাহলে তো অবশ্যই মানে আউট অফ কন্ট্রোল যদি থাকে ড্রাইভার, আউট অফ কন্ট্রোল এই যে বি, অথবা যদি কেউ যদি ইয়ে হয়, ইভেন দো ওই যাদের ডায়াবেটিস যাদের হাই আছে, ওনারা ডাক্তার পরামর্শ দেয়, বিফোর ইউ স্টার্ট ইউর ড্রাইভিং ইউ চেক ইউর সুগার লেভেল, গ্লুকোজ লেভেল। ইফ দ্য হাই, ইউ শুড টেক caution before driving, কারণ আপনার সুগার লেভেল হাই হলে আপনি আপনার কন্ট্রোলের, আপনার ফিজিক্যাল কন্ডিশন কন্ট্রোলের বাইরে চলে যেতে পারেন, কিংবা লো হলেও সেম কন্ডিশন হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমি দর্শকদেরকে অনুরোধ করব, আপনারা খেয়াল রাখবেন, স্পেশালি যারা ডায়াবেটিস আছেন, আপনি ট্যাক্সি করেন অথবা নর্মাল কার করেন, প্লিজ চেক ইউর, ইভেন ইফ দে কট and if they're driving dangerously, if they found that your diabetes level is high, তাহলে কি হবে, অবশ্যই আপনার একটা পেনাল্টি পয়েন্ট আরো বেড়ে যাবে। যে আপনি ইয়েস, আপনি হয়তো ওইটা ছিল মাইনর ফল্ট, হয়তো আপনি কি করছেন যে রেড লাইট ক্রস করে ফেলছেন, ইয়েলো লাইট ক্রস করে ফেলছেন, বা জুড়ে হর্ন বাজাইছেন, এরকম একটা মাইনর ফল্ট ছিল, কিন্তু পুলিশ আটকাইয়া সার্চ করে তখন আপনার গ্লুকোজ লেভেলটা হাই অথবা লো পাওয়া গেছে। তাহলে এই হাই এবং লো কিন্তু কুইকলি হয় না,
আধা ঘন্টা 1 ঘন্টা, তখন যদি বলেন যে আপনি এই সময় ড্রাইভিং ছিলেন, ওইটা ছিলেন, কোনো ডিফেন্স দেওয়া যেতে পারে, বাট আপনার অ্যানাদার অফেন্স অ্যাড হয়ে যাবে, সাথে গ্র্যাভিটিটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যাবে, আপনার যে হবে তার, যেমন আপনি বললেন যে 1 পয়েন্ট বেড়ে যাবে। আর পেনাল্টি পয়েন্ট খুব কম, 1 to 3 থেকে শুরু হয়, 3, 6, 9 এইরকম হয়। মাঝে মধ্যে ডিসক্রেশন ইউজ করে তারা, যখন কারো 12 পেনাল্টি পয়েন্ট হয়ে যায় আর ওর অন্য কোনো ওয়ে নাই যে ওর ওয়েলবিং এর জন্য, লাইভলিহুড যখন 11 পয়েন্ট দিয়ে উনাকে লাইসেন্সটা সেভ করে রাখা হয় কিছুদিনের জন্য, but again that's a exceptional circumstances, it's very rarely happen those things, everything has to take in account, then তারা যদি এই মিটিগেটিং যদি করে সলিসিটার কোর্টে তাহলে হয়ে যেতে পারে। তো মুদ্রা কথা হচ্ছে যে আমরা যখন ড্রাইভ করব সবাইকেই কেয়ারফুলি ড্রাইভ করা উচিত হবে। যদি এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়, ডেঞ্জারাস ড্রাইভিং যাতে না হয় এটা দিকে খেয়াল রাখা উচিত, এটা সবচেয়ে কেয়ারলেস যাতে না হয়ে যায়, যাতে মানে এমন কোনো কিছু না হয় যে ছোট অফেন্স থেকে এটা আরো বড় অফেন্সের দিকে চলে যেতে পারে। স্পেশালি হাইওয়ে কোড ইজ ভেরি, নট ভেরি ফিউ পিপল এটাকে ফলো করতে পারবে বা বলতে পারবে। উচিত হবে যে আমরা যারা ড্রাইভ করি তাদের অ্যাটলিস্ট হাইওয়ে কোডটাকে একবার একটু দেখে নেওয়া, লাইন দেখেন ওই যে স্পিড লিমিট আছে, লাইক যখন রেড স্পিড লিমিট মোটরওয়ে, তখন তো মোস্ট অফ অল স্মার্ট মোটরওয়ে, যখন বলবে 50 আর আপনি যদি ওই 50 ক্রস করে 55 করেন, এর উপরে করেন, এটা হচ্ছে তো আপনি স্পিডিং করলেন, আর ওইখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সো ইউ আর এ ডেঞ্জারাস ড্রাইভার, এন্ড দেন বার্ডেন আপনার উপরে আরো বেশি বেড়ে যায় যে ডেঞ্জারাস ড্রাইভার, ইউ ক্রস ইউর লিমিট। সেম অ্যাজ আপনি ওই যদি কোনোভাবে পার্কিং করেন জিগজাগ লাইনের পাশে, অথবা যেখানে পার্কিং নিষিদ্ধ, আর ওই কারণে যদি অন্য কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে, ইউ অলসো বি লায়াবল ফর ইট, বিকজ ইউ ডিড ড্রাইভ পার্ক ভেরি ইরেসপন্সিবলি। এটা খেয়াল রাখা খুবই জরুরি। আমরা অনেক সময় পার্কিং পাই না, ঠিক আছে, একটু করে রাখলাম, একটু পরে, বাট দ্যাট কনসিকুয়েন্স, ওই অল্প একটু সময়ের জন্য এই কনসিকুয়েন্সটার দিকে লক্ষ্য রাখা খুবই জরুরি, যাতে করে অন্য মানুষের কোনো ক্ষতির কারণ না হয়ে যায়, সাথে সাথে নিজের ক্ষতির কারণ হয়ে যায় বেশি। কারণ হচ্ছে যে অন্যের ক্ষতির কারণ মানে কি, আমার নিজেরও ক্ষতি হয়ে যাচ্ছে, পেনাল্টি পয়েন্ট থেকে শুরু করে আদার কনসিকুয়েন্সেস ক্যান কাম। এমন ঘটনা, আমি একদিন জুম্মাতে ছিলাম, পার্কিং এমনভাবে আমাদের মুসলিম ভাইরাই করেছেন, পার্কিং সব জায়গায়, বাস যেতে পারতেছে না, বাস ব্লক, বাসের রাস্তা, বাস যেতে পারতেছে না, বাস হর্ন দিতেছে। তারপরে কে নোটিফাই করছে যে বাস যেতে পারতেছে না, ইমাম সাহেব খুতবা বন্ধ করে তারপর গাড়ি করে তারপর বাসকে ক্লিয়ার দিতে হয়েছে। এই হচ্ছে আমাদের অনেকেরই অবস্থা। আমরা নামাজে যাই কিংবা যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিজে যাই, আমরা বলি আচ্ছা আমি 5 মিনিট 10 মিনিটের জন্য চলে আসব, এবং ভেরি ইরেসপন্সিবলি আমরা পার্কিং করি। দর্শক, আমরা ভাই যেমন করে বলছিলেন যে ইরেসপন্সিবিলিটি একটা মেইন ইস্যু হয়ে যেতে পারে অনেক সময় আমাদের ব্যক্তি অথবা সামষ্টিকভাবে, অথবা আপনার নেইবারের জন্য, অথবা আপনার ফ্যামিলির জন্য, অথবা সর্বোপরি আপনার নিজের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। এই জন্য আমাদের সবসময় উচিত হবে যে আমরা আমাদের অ্যাক্ট এবং অমিশনের দ্বারা যাতে অন্য কারোর কোনো ক্ষতি না হয় এটাকে খেয়াল রাখা। অবশ্যই এটার একটা, যদি আমরা এটাকে খেয়াল করার চেষ্টা করি, তাহলে নিজেকে যেমন সেভ করছি, সাথে সাথে আমরা অন্যকেও হেল্প করছি। We have care to other road user. Absolutely. Not only the other driver, other road user means animal, pedestrian, এবং অন্য গাড়ি, বাইসাইকেল, যেগুলো আছে এইগুলো সবাইকে কেয়ার করবেন। such like অ্যাক্সিডেন্ট যখন হয়, আমরা তো বলি অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু মোস্ট অফ অল ইফ দ্য অ্যাক্সিডেন্ট ডেঞ্জারাসলি অথবা হার্মের রেটটা বেশি থাকে, ইনজুর রেটটা বেশি থাকে, তাহলে পুলিশ অবশ্যই ইনভেস্টিগেট করে। আর ইনভেস্টিগেট যখন করে, আমি দর্শকদের বলবো আপনার গাড়ির সাথে সাথে পুলিশের পন্ডে নিয়ে যাবে। পুলিশের পন্ডে নেওয়ার পরে আপনার ডিউটি হচ্ছে আপনি গাড়িটা নিয়ে আসবেন, আদারওয়াইজ ইউ গোনা গেট 196 পাউন্ড পার ডে। বা ডিফারেন্ট পন্ড মানে হচ্ছে যেখানে গাড়ি রাখে, ওইটা পুকুর না আর কি। তো এক এক জায়গার এক একটা রেট হতে পারে। তো আপনি মেক শিওর করবেন যে আপনার গাড়ি পুলিশ রিকভারি করছে, আপনাকে রিকভারি করতে দেবে না, কারণ তারা ওই গাড়ি ইনভেস্টিগেট করবে। কারেক্ট। কিন্তু ওই পয়সাটা আপনাকে দিতে হবে যখন ওই পুলিশ তাদের পন্ডের মধ্যে রাখবেন। কিন্তু আপনি মেক শিওর করবেন ইন্স্যুরেন্স কোম্পানি অথবা ইউর সেলফ ব্রিং দ্য কার আউট অ্যান্ড পুট ইউর ওন ড্রাইভওয়ে অর ওন পার্কিং, নট অন দ্য রোড।
কারেক্ট, কারণ অবশ্যই যখন আপনি না আনবেন তাহলে এটা 2 দিন 3 দিন 4 দিনে এটা একটা বড় 6 দিন পরে এই গাড়িটাকে তারা স্ক্র্যাচ করে দেবে, দ্যাটস ইট। হ্যাঁ, আপনার যত দামি গাড়ি হোক, সেটাই আমি বলছিলাম যে এই যে টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, প্লাস আপনি ইউ হ্যাভ এ পটেনশিয়াল টু লুজ ইউর কার। অল অফ এ সাডেন আপনি দেখবেন আপনার গাড়ি নাই ডিপেন্ড করছে যে ইভেন পার্কিং অনেক সময় নিয়ে নেয়, এই যে বিশেষ করে নিউ হামে ইজ ভেরি স্ট্রিক্ট। তারা আপনি একটু উল্টা সিধা পার্কিং করলে অনেক সময় গাড়ি তারা ট্রাক দিয়ে পিক আপ করে নিয়ে নেয়। এরকম আমরা অহরহ দেখতে পাই। দর্শক, আমাদের উচিত হবে যে আমরা যেন রেসপন্সিবিলিটির সাথে ড্রাইভ করি। এটা যেমন একটা সুখকর বিষয়, এটা দুঃখের কারণ হওয়া খুবই লিমিটেড সময়ের ভিতরে, খুবই অল্প ফ্র্যাকশন অফ সেকেন্ড মিনিট এর ভিতরে আমি বা আপনি এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেটা আমাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। আমরা অনেক সময় অন্যের জন্য এমন কোনো মানে সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যে তাদের লাইফ চেঞ্জিং সিচুয়েশন হতে পারে। সো দিস ইজ, যদিও এটা এভরিডে ম্যাটার, কিন্তু এটার সাথে কেয়ারফুল থাকা বা রেসপন্সিবিলিটি নিয়ে সামগ্রিকভাবে একটা ভালো আচরণ, বলতে গেলে আইনের মধ্যে থেকে অথবা নিয়মের মধ্যে সীমাবদ্ধ থেকে যদি আমরা আমাদের রেসপন্সিবিলিটি পালন করতে পারি, তাহলে অন্যের জন্য যেমন সুবিধা হবে, অবশ্যই আমাকেও অতটাই সহযোগিতা করতে পারছি, কারণ আমার জন্য অন্যের কারণ কোনো ক্ষতি হচ্ছে না এবং নিজের ক্ষতি হচ্ছে না। দর্শক, আমরা কথা বলছিলাম ট্রাফিক অফেন্স নিয়ে। ট্রাফিক অফেন্সের নিয়ে কথা বলে হয়তো এক সপ্তাহ কথা বলা যাবে। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট ভ্যারাইটিস, ডিফারেন্ট ওয়েজ। আমি কিছু লিস্ট দিতে পারি যেগুলা আমরা জানি। আমরা কাস্টমার কাছ থেকে কিছু লিস্টের ব্যাপারে শুনে নিব যেগুলা আর কি। এক নাম্বার হচ্ছে ড্রাইভিং উইথ ইনফ্লুয়েন্স। হোয়াট ইনফ্লুয়েন্স? মেজরিটি টাইম অ্যালকোহল অর ড্রাগ। সো এনি সর্ট অফ ইনফ্লুয়েন্স। তো আপনি ইনফ্লুয়েন্স অন টপ অ্যানাদার অফেন্স আপনি যদি রিফিউজ করেন স্যাম্পল দেওয়ার ক্ষেত্রে, কারেক্ট, হ্যাঁ, পুলিশ এসে বলবে যে ওকে ব্রেথালাইজার টেস্ট করবে, আপনি বললেন যে না আমি দেবো না। এই পয়েন্টের সাথে কাসর ভাই, আমাদের তো সবসময় কল থাকেন, আমরা মাঝে মাঝে আলোচনার ইয়েতে আমরা একটা কল নিয়ে নিব, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা বোধহয় কলটা হারিয়ে ফেলেছি। আমরা একটু পরে আবার ফিরবো কলের। কাসর ভাই, আপনি বলছিলেন। জি, যে আমি যেটা বলছিলাম যে যখন আপনার কোনো কারণে যদি স্যাম্পল নিতে হয়, আপনি ড্রাইভিং উইথ ইনফ্লুয়েন্স অফ ড্রাগ অর অ্যালকোহল, আর পুলিশ যদি সন্দেহ করে ক্ষেত্রে, এবং পুলিশ সবসময় যখনই স্টপ করে তারা এটা ব্রেথালাইজার টেস্ট করে আর কি। আপনি যদি রিফিউজ করেন তাহলে অবশ্যই এটা আরেকটা অফেন্স, যে ইউ রিফিউজ দ্য গিভ দ্য ব্রেথালাইজার। কারেক্ট। সো এটা খেয়াল রাখবেন, এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা আপনার ডিউটি যে প্রমাণ করা যে আপনি এনি ইনফ্লুয়েন্স। এই একটা জিনিস অনেক সময় হতে পারে। তো আমাদের কমিউনিটিতে এর মাত্রাটা কম। আমাদের কমিউনিটিতে মেজরিটি টাইম যেটা হয় ফল্টি টায়ার, কারণ খেয়াল করেন না টায়ার ফল্টি। তখন বলেন যে ওই গাড়িটা আমার বোনের ছিল, ভাইয়ের ছিল, দুলাভাইয়ের ছিল। হ্যাঁ, ইয়েস, এটা ছিল যে ইউ আর রেসপন্সিবল এজ এ ড্রাইভার হোয়েন ইউ জাস্ট প্রেস দ্য কি। কারেক্ট। আপনি যখনই ইগনিশন অন করে রোডে নেমে গেলেন, প্রাইভেট, আপনি বিহাইন্ড দ্য হুইল আছেন, মানে ইউ আর রেসপন্সিবল ফর ইট। এটা আগে ছিল রোড ট্যাক্স, এখন রোড ট্যাক্সের এমওটির ব্যাপারে একটু লিনিয়েন্সি আছে, যেহেতু অনলাইনে হয়ে গেছে। এটা ভেরি সুন এটারও ইফেক্ট আসবে। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে আই ডোন্ট নো যে আমার গাড়ি ইন্স্যুরেন্স হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, আমার এমওটি নাই, আমার রোড ট্যাক্স নাই, বাট দেন দেয়ার ইজ নো এক্সকিউজ, কারণ এটা যেহেতু অনলাইনে। সো উই আর রেসপন্সিবল। আমরা বেশ কিছু কলার আছে, আমরা একটা কলার নিয়ে নিই। 3 মিনিটস, ওকে। একটা কাজ করি, তাহলে আমরা ব্রেকের পরে কলের বিষয়ে আলোচনা করছিলাম। কাসব, আপনি সরি ইনডিসাইসিভ হওয়ার জন্য, বাট উই ক্যান। সো একটা জিনিস যেটা ওই যে এখন যে কথা বলছিলাম যে উইদাউট ইন্স্যুরেন্স অর ফল্টি টায়ার, ওর এনি আদার ডেঞ্জারাস ড্রাইভিং আমরা আগে বলছি, কেয়ারলেস ড্রাইভিং আগে বলছি, আর এইগুলা যেগুলো আছে আর কি, স্পিডিং, কেয়ারলেস ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স, ড্রাইভিং উইদাউট লাইসেন্স। সো ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স এটা অনেক সময়ই হয় যে আপনি মনে করেন যে আপনার ইন্স্যুরেন্স আছে এবং আপনি ড্রাইভটা করে ফেলছেন আর কি। সো দেয়ার ইজ নো ডিফেন্স, আপনি পেনাল্টি পয়েন্ট পেয়ে যাবেন। খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমি ভুলে গেছি, আমাকে এটা নো এক্সকিউজ, স্ট্রিক্ট লাইবিলিটি, লাউড এন্ড ক্লিয়ার নাকি কাছে ভাই? জি, আর ভেরি ক্লিয়ার। সো আপনি সলিসিটর যেতে পারেন, ইউ ক্যান হ্যাভ সাম সর্ট অফ গ্রাউন্ড, বাট
It's very unlikely. very unlikely যে আপনি এটা থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আছে, because this is, as you said, this is your responsibility to check when you are behind the wheel, it's your responsibility to check your condition of your car, your insurances, your other necessary documents. So if you are not sure, best not to drive the car. Yes. So another thing about the just cross the traffic red light. So some traffic light এর উপর যেখানে red light সিগন্যাল গুলো আছে ওইগুলোর উপর ক্যামেরা থাকে, অথবা পুলিশ দূর থেকে দেখে আপনার কি অবস্থা। তো রেড লাইট অথবা জেব্রা ক্রসিং অথবা পেডেস্ট্রিয়ান ক্রসিং, এইগুলা যদি পেডেস্ট্রিয়ান থাকে এবং আপনি ওইখানে যদি ক্রস করেন, তাহলে দিস ইজ অ্যানাদার অফেন্স। ইট ইজ ইউ ডিড নট হিট এনিবডি অর নট, বাট পেডেস্ট্রিয়ান ক্রসিং এর লাইট যদি আমবারও পর্যন্ত থাকে, ইউ ক্রস, দিস ইজ দ্য, and if you caught by the police, so it's an offense. It is an offense. Unless you can prove that you had to drive through because of a reason behind. Yes, someone, or so ambulance. The best thing is, Kausar always to be careful. It takes only few seconds, you know. These few seconds will not make a big difference. Because apni already in a car, you can accelerate. You can go a little bit, you know, within the limit. You can go a little bit quicker. And it does not make much difference at all. So from London to Birmingham, if anybody drive fast, he might be going to go to the Birmingham in 5-6 minutes earlier than that. That's all. Not much. So if you speed 80 miles. There's no reason to speed. There is no reason. To be honest, why is so important insurance? If okay, go on. আমরা কাসবা আপনার কথা শুনবো, আমরা আলোচনা করবো এটা নিয়ে। আমরা একটা ব্রেকে যাব। দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হচ্ছে ব্রেকের পরে। আজকের আলোচনায় আমি এবং কাসর ভাই আছি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক। ব্রেকের পরে আপনাদের সাথে আবার আমরা ফিরে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান, আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনাদের সাথে আমরা সবসময় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আইন বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের মূল বিষয় হচ্ছে আমাদের ট্রাফিক অফেন্সের যে বিষয়গুলো আছে। এটা শুনতে অনেক দর্শক অনেক ছোট মনে হলেও এটা আমাদের জীবনে অনেক বড় ইমপ্যাক্ট, লাইফ চেঞ্জিং ইভেন্ট। এটা আমাদের জীবনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। যারা এটার ভিতর দিয়ে যান নাই তারা হয়তো বুঝতে পারবেন না, আর যারা অলরেডি এটা অতিক্রম করেছেন অথবা আনফর্চুনেটলি যদি কাউকে যেতে হয়, তাহলে তারাই বুঝবেন যে এটা কত বেদনাদায়ক হতে পারে। আমরা কোনো অবস্থাতে আশা করব না যে কেউ এটার ভিতর দিয়ে যাক, আর সেটা যদি আমরা আশা না করি তাহলে অবশ্যই আমাদেরকে রেসপন্সিবল এবং কেয়ারফুল থাকতে হবে। এটা অবশ্যই আমাদের কোনো উপদেশ না, বাট এটা আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে উই লুক আফটার ইচ আদার। আমরা ইচ আদারকে লুক আফটারের মাধ্যমে আমাদের নিজেদেরকে আসলে লুক আফটার করছি। অবশ্যই আমি এখন আমরা ব্রেকের সময় যেমন বলছিলাম কাসবে, আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন যে কোন অফেন্সগুলোতে আমরা পেনাল্টি পয়েন্ট পেতে পারি, আচ্ছা, আর কোন অফেন্সগুলোতে শুধু ফাইন, এটা কনফিউশন থাকে কিন্তু মানুষের। তো মেজরিটি অফেন্সে আপনার পেনাল্টি পয়েন্ট, মানে ড্রাইভিং পেনাল্টি পয়েন্ট ইনরোলস হবে 3 থেকে শুরু করে বা 12 পর্যন্ত হতে পারে, স্পেশালি 6 হতে পারে যদি কারোর 2 বছরের হয়। স্পিডিং এর ক্ষেত্রে ধরেন 5টা ক্যাটাগরি আছে, এসপি 10, এসপি 20, 30, এসপি 40, 50, 60। এর মধ্যে কোন ক্যাটাগরিতে আছেন এর উপর ডিপেন্ড করে আপনার ফাইন এবং পেনাল্টি পয়েন্ট আপ টু 3 to 6 পেনাল্টি পয়েন্ট হতে পারে আর কি। কিন্তু কিছু অফেন্স ইটস এ লিটল বিট লিনিয়েন্ট। সুখবর আমি বলবো না যে লাইক এমওটি নাই, এমওটি সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন, এমওটি নাই, এক্ষেত্রে শুধুমাত্র ফাইন আপ টু 1000 পাউন্ড। দ্যার ইজ নো পেনাল্টি পয়েন্ট এট অল। সো এটা এই পেনাল্টি পয়েন্ট ছাড়া। আর আছে সিট বেল্টের ক্ষেত্রে পেনাল্টি পয়েন্ট নাই, এটা এখানে ফাইন হবে। But then that stays in your in your lifeline. Yes, it could be that if you had an accident without seat belt, this is the different issue. আরেকটা জিনিস কথা আপনি সুন্দর করে যেহেতু বলছেন, আমি দর্শকদের জন্য আলোচনার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিসকে যদি আমরা একটু ক্লিয়ার করে দিই, তাহলে দর্শক আমরা অনেক সময় মনে করি যে নো প্রবলেম, আমি ড্রাইভ করছি না, খুব একটা অসুবিধা নাই, সিট বেল্ট নিয়ে ঠিক আছে, সামনের সিটে যে আছে তার তাকেই বাঁধতে হবে। কিন্তু আমি এই জিনিসটা খুব ক্লিয়ার করে দিতে চাই সবাইকে যে সিট বেল্ট ইজ ম্যান্ডেটরি ফর এভরিবডি ইন দ্য কার।
মাহফুজ ভাই এনাদার জিনিস ওই যে এটা আমি অ্যাড করে ফেলি, বিশেষ করে যে যারা বাইসাইকেল চালান, হ্যাঁ ওনাদের তো ইঞ্জিন চালিত না, কিন্তু সাইকেলের জন্য অফেন্স আছে ডেফিনেটলি আছে। কেয়ারলেস সাইকেলিং ইউ ক্যান গেট ফাইন আপ টু 1000 পাউন্ড। There is no penalty point because it's very difficult sometimes to implement this, but dangerous it cycling এর জন্য 2500 পাউন্ড পর্যন্ত আপনার ফাইন হতে পারে সাইকেলিং। ডেঞ্জারাস সাইকিং, কেয়ারলেস সাইকেল আর এই দুইটা, বা সাইকেলিং ইন দ্য পেভমেন্ট যে আছে আমরা ফুটপাথ যেটা, এইটাতে যদি আপনি সাইকেলিং করেন এর জন্য ফাইন আসতে পারে। এই তিনটা জায়গায় সাইকেল লিস্ট যারা আছেন আপনারা কেয়ারফুল থাকবেন। ডেঞ্জারাস কখন হয় আপনি খুব খেয়াল করবেন যে সাডেনলি বাম দিক থেকে সাইকেল চলে যায়, যদি ড্রাইভাররা কেয়ারফুল না থাকতো তাহলে কত বাইক অ্যাক্সিডেন্ট হইতো। তারা সাডেনলি এসে উইদাউট এনি নোটিফিকেশন সাডেনলি এসে চলে যায়। ইভেন দো নাও দিস ডেজ ইন এ মোটর বাইক যারা উবার এবং আদার ডেলিভারি করেন এরা ভেরি ডেঞ্জারাসলি মোটর বাইকগুলো রাইড করেন। এটার সাথে আপনি অ্যাড করা বোধহয় বাঞ্ছনীয় হবে, তাহলে যে ইলেকট্রিক বাইকের যে ইলেকট্রিক বাইক ইজ সেম সাডেনলি চলে গেলেন। তো বাইকটা এত বেশি ডেঞ্জারাস কারণ এর ভেরি ভালনারেবল সিচুয়েশন, একটু টাচ লাগলেই আপনার শরীরের উপর টাচটা আসতেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে অন্তত কিছু খাবার আছে, বডি আছে, গাড়ির বডির ভিতরে লাগবে, তারপর আপনার শরীরে যাবে, বডিতে এয়ার ব্যাগ আছে, কত ধরনের আছে। বাট look, motorbike and bicycle goes without saying, yes, it's very dangerous. আর আপনাদের নিজেদের জন্য তো এটা নিজের স্বাস্থ্যের ব্যাপার, নিজের সেফটির ব্যাপার, তাই না? আর আপনারা যারা সাইকেলিস্ট আছেন আপনাদেরকে আমি বলবো ভাই আপনাদের 4টা অফেন্স হয়ে যেতে পারে। একটা হচ্ছে আপনারা কখনো ফুটপাথ যেটাকে আমরা বলি ফুটপাথে দিয়ে আপনি বাইক চালাবেন না, চালালে আপনি বাইসাইকেল বাইক ইলেকট্রিক কোনোটাই না, ফুটপাথ ফর পাবলিক পেডেস্ট্রিয়ান। সেকেন্ডলি আপনি ডেঞ্জারাসলি যেটা বললাম যে যেমন কোনো জায়গায় সাইকেল চালানো এলাও না, ডাবল ক্যারেজওয়ে সাম জায়গায় আছে বাইসাইকেল এলাও না বা আপনি চালাইতেছেন। আবার কোনো জায়গায় সাইকেল লেন আছে তারপর ওইটা সাইকেল লেন না রেখে আপনি আউট অফ সাইকেল লেনে আপনি চালাইতেছেন, দিস ইজ দ্য নেগলিজেন্স, কেয়ারলেস সাইকেলিং। সো এই 3টা অফেন্স আছে এবং এই 3টার জন্য সর্বোচ্চ 2500 পাউন্ড ফাইন এবং সর্বনিম্ন 1000 পাউন্ড ফাইন। যদি আমরা সত্যি কথা বলতে কি, যদি আমরা এর ইমপ্লিমেন্টেশন কিছুটা রিল্যাক্টেন্সি দেখতে পাই, বাট ইজ এনফোর্সেবল, এটা যদি এনফোর্স করতে পারবে তারা চাইলে, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা এই ধরনের ফাউল বা ফাউল না হয়, এটার যাতে আমরা এটাকে এটা একটা অ্যাওয়ারনেসের ব্যাপার। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই কথাটা খুব কম লোকেই বলে বা খুব কম জায়গায় ওটার প্রমোশন হয় যে সাইকেলিস্টরা কুড বি ইজ এ ফেস দ্য পেনাল্টি মিনস দ্য ফাইন. No, they don't have the driving license, so they don't get any penalty point, but they will get the fine. Correct. So it's not যে ইমিউন তারা ইসে থেকে, তারা হতে পারে। আমরা যারাই সাইকেল চালাই, আমি নিজেও সাইকেল চালাই, so you have to be careful for your own and for the other pedestrian, other vehicle on the road users. তো আমরা আসতে পারি যে ড্রাইভিং অফেন্সগুলোর মধ্যে যেটা পেনাল্টি পয়েন্ট এবং ফাইন দুইটাই হয়। তো মেজরিটি কেস স্পিডিং, ড্রাইভিং উইদাউট এনি ইন্স্যুরেন্স, ফল্টি টায়ার, রেড লাইট ক্রসিং, জেব্রা ক্রসিং, এবিটিং, হেল্পিং উইথ দ্য আদার ফর দ্য ডেঞ্জারাস ড্রাইভিং অর কেয়ারলেস ড্রাইভিং, মোস্ট অফ অল সবগুলাতে ফাইন এবং পেনাল্টি পয়েন্ট আছে। ফাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে ফাইন বলা হয় ফাইন এ, ফাইন বি, ফাইন সি। এটা হচ্ছে আপনার আর্নিং এর উপরে। এ ক্যাটাগরিতে পড়লে আর্নিং আপনার 3 times 4 times উইকলি আর্নিং, বি ক্যাটাগরি এইভাবে ক্যাটাগরাইজ আছে, এইভাবে আপনাকে ফাইন দিতে হবে। এই জন্য সবার ফাইন সমান হয় না, যার যে ক্যাটাগরিতে আসে ওই ক্যাটাগরিতে ফাইন দেবে। আর অবশ্যই তার ইনকামের উপরে ডিপেন্ড করে ওইটাই আর কি যে কতটা সে ফাইন পাচ্ছে, বিকজ কারো ইনকাম যদি সপ্তাহে 1000 পাউন্ড হয় তাহলে তার 3 times হয়ে গেলে 3000 পাউন্ড ফাইন হতে পারে। আবার কারো যদি 300 টাকা হয় তার 1000 পাউন্ড, মানে 900 পাউন্ড। তবে এটার জন্য কোড ভেরি sympathize to the offender, তারা আপনাকে ইনস্টলমেন্টের ব্যবস্থা করে এবং তারা অন্যান্য জিনিসও সার্কামস্ট্যান্সেস তারা অবশ্যই যাতে লাইভলিহুডের ক্ষেত্রে কোনো অসুবিধা, চিলড্রেনদের ইয়ে আছে, তারপরে আপনার আদার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সেগুলোকে তারা আমলে নিয়ে তারপরে তারা ইয়ে করে। এই জন্য সবসময় দেখা যায় যে এত বেশি নাও হতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে এটা এত বেশি ফাইন না। ফাইন আসলে অনেক বেশি, বাট আদার কনসিডারেশনের কারণে এটা পরিমাণ কমতে পারে।
যদি আমরা ট্রাফিক অফেন্সকে এখানে রাখি, আপাতত রাখি, যদি কারো কোনো ইয়ে থাকে আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। বাট মূল কথা হলো যে আমরা আমাদের নিজেদের জন্য এবং অন্য রোড ইউজারদের জন্য সতর্ক থাকবো, আমরা নিজেরা ভালো থাকবো, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করবো। ওই যে আমি আগে বলছিলাম যেটা আবার জাস্ট রিমাইন্ডেড মি অ্যাগেইন, সো যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সটা কেন এত বেশি ইম্পর্টেন্ট, ড্রাইভিং ইন্স্যুরেন্সটা, কার ইন্স্যুরেন্সটা এত ইম্পর্টেন্ট এর জন্যই যে আপনি যখন চালাবেন আপনার গাড়ির যদি ইন্স্যুরেন্স না থাকে বা কারো যদি গাড়ির ইন্স্যুরেন্স না থাকে এবং ইউ আর কজ ডেথ ফর সামওয়ান, তার লাইফের এই ক্ষতিপূরণটা দেবে টাকে। দেখেন, লাইফ যখন চলে যায় বা যার ক্ষতি হয়ে যায়, এটাকে হয়তো পূরণ করা যায় না, বাট there is always a remedy. এই রেমেডিটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এখন যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে ওই লোকটা ফর লাইফ ফর সে পঙ্গু হয়ে গেছে, হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে ছেলে হোক মেয়ে হোক যেই হোক তার লাইফ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে সে কি রেমেডি পাবে না? হ্যাঁ, ইয়েস, দেয়ার ইজ এ এমআইবি আছে, এমআইবি থেকে পাওয়া যায়, কিন্তু ইউ আর লায়াবল ফর দিস, সো ইউর ইন্স্যুরেন্স শুড পে দিস রেমেডি। কারেক্ট। সো আমরা বোধহয় আজকে এখানে রাখতে পারি। সমসাময়িক একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই কাসর ভাই। আমরা ইদানিং আমরা যারা প্র্যাকটিসে আসি, যারা যেসব ভাইয়েরা আমাদের প্র্যাকটিসে আছেন, তারা আমরা দেখতে পাচ্ছি একটা ইনক্রিজিং ট্রেন্ড যে সিভিল পেনাল্টিস হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, কিছু ধরপাকড় হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, যেটা অ্যালার্মিং, বাট কেয়ারফুল থাকলে এটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি। অনেকের অ্যাওয়ারনেস নাই যে এই সিভিল পেনাল্টি আপ টু 60,000 পাউন্ড হতে পারে, 2-3 জনের জন্য এটা 2-3 গুণ হয়ে 180,000 হয়ে যেতে পারে। এটা আপনার একটা লাইফ চেঞ্জিং একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যেতে পারে। ইটস নট লাইক বিফোর যে এটা থাকবে, এটার ইমপ্লিমেন্টেশন। তারা আপনাকে 1 পাউন্ড পেনাল্টি নেওয়ার জন্য 100 পাউন্ড খরচ করবে, তাতে কোনো সমস্যা নেই। দে উইল কাম টু ইউর হাউস, they will send you the bailiff to make sure that these things are recovered. অতএব সিভিল পেনাল্টির ব্যাপারে আমাদেরকে আমরা যারা আলোচনা করি বা যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে ইমিগ্রেশনের সিভিল পেনাল্টি, তাদেরকে আমাদের সতর্ক করা উচিত কিনা আমি মনে করি অবশ্যই উচিত। আর এটা কি জন্য হয়, সিভিল পেনাল্টিটা কি জন্য হয়? It's very common. It's very common. আপনার যে এমপ্লয়ার হিসাবে আপনার যে রেসপন্সিবিলিটি আছে, you should check his immigration status before you employ someone. And without checking immigration status and you found there is a no status, someone don't have any right to work and working with you, then you are liable for this. আমি একটা কথা খুব ক্লিয়ার করে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, অ্যাবসলিউটলি ফ্রম মাই হার্ট। কারণ আমরা যারা প্র্যাকটিস করি আমরা দেখি যে অনেকে এসে রিয়েলি বলেন যে ভাই আই এম সরি, আই ডিডন্ট নো, আমি তো পাসপোর্ট চেক করছি, আমি তার বিআরপি চেক করছি, সব কিছুতে ডেট আছে, এটা ঠিক আছে। নো, আই এম ফ্রাইড, দ্যাটস নট এনাফ। আপনাকে আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল হতে হবে, আপনাকে আইন জানতে হবে। আইন না জানাটা কোনো ডিফেন্স না। আপনি একজন ব্যবসায়ী বা আপনি একজন কাউকে কাজ দিচ্ছেন, এমপ্লয়ার, এনি রিজনে আপনি। আর এখন তো এই সুযোগটা নাই, আগে না হয় বলতেই নি, হয়তো ডিফেন্স দিলেন যে আমি বিআরপি দেখে নিছি, এর মধ্যে যে চলে গেছে, ইমিগ্রেশন স্ট্যাটাস চলে গেছে, আমি তো জানি না। এখন তো আর সেটা নাই, সেটা নাই। তারপরও কিছু বিআরপি থাকবে, অনেক সময় কিছু থাকবে, যেমন আপনি চেক করবেন এআরসির ক্ষেত্রে একটা মেইন থ্যাংক ইউ কাসর ভাই মনে করে দেওয়ার জন্য। এআরসি is one of the greatest area where people get caught without knowing. হয়তো কারো unintentional থাকতে পারে, but that does not save you from having the civil penalty. A civil penalty would be very high. তারা চাচ্ছে যে এটাকে তারা enforce করে মানুষকে আরো সতর্ক করার জন্য। Civil penalty is not always to punishing somebody. It's more about আইনকে মেনে চলা, আইনের সাথে শ্রদ্ধাশীল হওয়া এবং সমাজকে এইসব তাদের ভাষায় যে আনসিভিলাইজড কাজ করা থেকে বিরত রাখার যে প্রক্রিয়া। তো সিভিল পেনাল্টির ক্ষেত্রে যেটা মেইনলি হয় কাউসার ভাই, যেটা মেইনলি হয় এদেশে যারা অ্যাসাইলাম সিকার থাকেন, অথবা আরেকটা জিনিস এখন লক্ষ্য করবেন যে ট্রেন্ড যেটা, তা হলো যে আমি ধরেন আপনার রেস্টুরেন্টে বা আপনার কোনো বিজনেসে আমি কাজ করছি, আমি চিন্তা করি যে আমি আরেকটা কাজ করতে পারবো 20 years, you are allowed, but I am allowed to do that. However, there is procedure আপনাকে মেইনটেইন করতে হবে। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, প্লিজ এই ব্যাপারে এমপ্লয়ারদেরকে স্পেশালি অনুরোধ করব, ভাই দয়া করে আপনারা এই ব্যাপারে সচেতন হন। কারণ before you know, there could be a fine which it could be detrimental, it could be really
ব্যাডলি ইম্প্যাক্ট করতে পারে আপনার বিজনেসের উপরে, আপনার নিজের ফাইন্যান্সের উপরে। মনে করেন আপনি 3-4 জন মানুষকে যদি কাজ দিয়ে ফেলেন, 4-6-24 240,000 পাউন্ড পর্যন্ত আপনার ফাইন হয়ে যেতে পারে। 5 জনকে দিলেন 300,000 পাউন্ড ফাইন হয়ে যেতে পারে। So you have there is no limit. The fine could be even more. অবশ্যই করতে হবে যে এমপ্লয়ার চেক আছে, হোম অফিসকে আপনি ইমেইল করলে পরের দিনই তারা দিয়ে দেয়। হ্যাঁ, এমপ্লয়ার চেকিং সার্ভিসে আপনি চলে যান, তাদের নিয়ে তাদের ডিটেইলস দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি যারা লিগ্যাল স্ট্যাটাস নাই বা কাজের রাইট নাই তারা কাজ করবে, কিংবা কাজ করলে অসুবিধাটা কোথায়? ইয়েস, অসুবিধাটা এখানেই হচ্ছে যখন কারো কোনো আইডেন্টিটি নাই এবং এখানে সেটেল স্ট্যাটাস, কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয় তাহলে উনাকে স্ট্রেস করার কোনো সুযোগ নেই। কারেক্ট। মার্ডার অর এনি আদার সর্ট অফ ক্রিমিনাল অফেন্স হ্যাপেন্ড, তো উনি যদি স্কেপ করে ভেগে যায়, চলে যায়, তাহলে ওনাকে তো পাওয়া যাবে না। কিন্তু একজন লিগ্যাল মানুষ ওনাকে অটোমেটিকলি পাওয়া যাবে। মানুষকে এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা লিগ্যাল বা ইলিগ্যাল বলি, সেক্ষেত্রে আমার একটু রিজার্ভেশন আছে। আমি সবসময় বলতে চাই যে এটা আনরেজিস্টার্ড স্ট্যাটাস তাদের ব্যাপারটা। আমি এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমি যারা আমাদের এমপ্লয়ার ভাইয়েরা আছেন বা এমপ্লয়াররা যারা আছেন, তারা তাদের ক্ষেত্রে এটা একটা রেসপন্সিবিলিটি যে ইউ মাস্ট চেক। আগে যদি কেউ আসতো আপনার কাছে, তাহলে আপনি দেখতেন পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা। এখন আপনাকে বিআরপি অনলাইন চেক করতেই হবে, and then that has to be up to date every time, every 6 months, every 3 months, every 4 months. It takes few seconds to it. If you giving যাদেরকে আপনি চেক করতে পাচ্ছেন না অনলাইনে, এমপ্লয়ার চেকিং সার্ভিস আছে, ওখানে যাবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, উইদিন 5 ওয়ার্কিং ডেজ নর্মালি তারা আপনাকে রিটার্ন করবে যে হাউ মেনি আওয়ার্স, হোয়াট পজিশন, হোয়াট ইউ ক্যান গিভ এন্ড হোয়াট ইউ ক্যানট গিভ, কন্ডিশন আছে না কন্ডিশন। আপনি যদি তাকে চাকরি বা জব দেন, তাহলে অবশ্যই তার একটা কন্ট্রাক্টের ব্যবস্থা করবেন, হোক সেটা 0 আওয়ার কন্ট্রাক্ট, 0 আওয়ার্স অথবা 20 আওয়ার্স, আপ টু 20 আওয়ার্স আপনি দিতে পারবেন। হয়তো ডিপেন্ড করে কোন কাকে দিচ্ছেন, দেয়ার আর সো মেনি ক্যাটাগরি। সো মূল কথা হচ্ছে যে যদি কাউকে কাজ দিতে চান, দয়া করে অবশ্যই তাদের স্ট্যাটাস চেক করতে হবে, অবশ্যই তাদের শেয়ার কোড দেখে নিতে হবে। যদি আপনি শেয়ার কোড না পান অনলাইনে, এমপ্লয়ার চেকিং সার্ভিসে যেয়ে আপনি হোম অফিসকে জানাবেন, তারা উইলিংলি আপনাকে চেষ্টা করে, হয়তো 5 ওয়ার্কিং ডেজের আগেও অনেক সময় দিয়ে দেয়, তাদেরকে ইমেল করবেন, 2-3 দিনের ভিতরে দিয়ে দেয়, অনেক সময় 3-4 দিন লাগতে পারে। ইটস ফাইন ইফ দে ডোন্ট, দে ইমেল ইউ ব্যাক দ্যাট আমরা দিচ্ছি বা পাচ্ছি না। ইন জেনারেল এটা খুব রিলেটিভলি কুইকলি দিয়ে দেয়। সো এখানে কোনো এক্সকিউজ নাই, এখানে আপনি বলতে পাচ্ছেন না যে ও আই ডিডন্ট নো, দ্যাটস নট অ্যান ডিফেন্স। আপনি যদি এটার ফাউল হন, এটা যদি আপনি বিলো স্ট্যান্ডার্ডে চলে যান, দেয়ার উইল বি কনসিকুয়েন্স। আর সেই কনসিকুয়েন্স এত বেশি হতে পারে যেটা আমি বা আপনি অনেক সময় চিন্তা করি না যে এটা কনসিকুয়েন্স হতে পারে। সো বি কেয়ারফুল। অবশ্যই আপনাকে কাজ দেওয়ার কেউ মানা করছে না, অবশ্যই কাজ দিবেন। যারা কাজ খুঁজছেন তাদেরকেও রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমার এমপ্লয়কে আমার উচিত হবে যে আমার সব ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করা। আগের মতো আর নেই, এটা যেহেতু অনলাইন বেস, এটা সবসময় উচিত হবে যে যেন আমরা সবাইকে হেল্প করি এবং যাতে আমরা এই ডিফিকাল্টিজের ভিতরে না পড়ি, এমপ্লয়ার্স অ্যান্ড এমপ্লয়ি। এখন আমি এমপ্লয়ের কথা কেন বলছি কাউসার ভাই, আমরা যেহেতু এটা অফেন্স নিয়ে আলোচনা করছিলাম, সেজন্য আমি মূলত জিনিসটাকে নিয়ে আসলাম এর ভিতরে, যে আমরা দেখা যাচ্ছে যে কেউ আনরেজিস্টার্ড থাকা অবস্থায় অথবা ইভেন স্টুডেন্ট অবস্থায় আছে, তাদের একটা ইমপ্লয়েড রাইট আছে, কারো 10 ঘন্টা, কারো 20 ঘন্টা। এই ইমপ্লয়েড রাইট কিন্তু তাদের আছে। কোনো কারণে তারা যদি ওভার দ্য লিমিট কাজ করে, এই যে আমরা যেটাকে বলি স্যাকেবল অফেন্স, এটা অবশ্যই তারা তার ভিসা ক্যান্সেল করতে পারবে ইমিডিয়েটলি, উইথ ইমিডিয়েট ইফেক্ট। এবং কাজের রাইটও তারা কাজের রাইটটা নিয়ে নেয়। এখানে আরও সমস্যার বিষয় হচ্ছে যে যারা এমপ্লয়ার আছেন, তাদের ক্ষেত্রে যাদের যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে, তাহলে তারা যেহেতু তারা এটাকে তাদের রেসপন্সিবিলিটিকে ফুলফিল করতে পারেন নাই, সমূহ সম্ভাবনা থাকতে পারে যে তাদের স্পন্সরশিপ লাইসেন্স স্থগিত হতে পারে, উইথড্র হতে পারে, রিভোক, মানে যেটাকে রিভোক বলে, রিভোক হতে পারে। সো ইউ গট টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। নট দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য ওয়ার্ক। ইফ ইউ গিভ দ্য ওয়ার্ক, check. If you not checking it, incident can happen anytime. Now the second part is more ভয়ঙ্কর। তাহলে কি, যে যদি কাউকে এখানে এর মতো অবস্থায় ধরা পড়ে বা কেউকে ধরে নেয়, তখন কি অবস্থা হবে? পুলিশ স্টেশন যেতে হতে পারে। দুইটা বিষয় মাহফুজ ভাই, যে পুলিশ স্টেশনের ক্ষেত্রে আমি আমাদের দর্শক ভাই বোনদেরকে বলবো, পুলিশ স্টেশনে দুইটা ইস্যু। একটা হচ্ছে ইমিগ্রেশন বেইল বা ইমিগ্রেশন, আপনাকে ইমিগ্রেশনের জন্য আটক করা হয়েছে, এক্ষেত্রে আপনাকে পুলিশ কাস্টডি থেকে আর ডিটেনশন সেন্টার নিয়ে যাবে।
ডিটেনশন সেন্টারতে আপনাকে নিয়ে যাবে, এটা হচ্ছে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার। কারেক্ট। নর্মাল প্রিজন কিংবা নর্মাল কাস্টডিতে আপনাকে রাখবে না। 2 দিন 1 দিনের পরে যখন আপনার ইমিগ্রেশন বা জারি ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়া যাবে না, যিনি এদেশে উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টেশন ছাড়া থাকতেছেন, উনাকে এরকম পাওয়া গেলে ডিটেনশন সেন্টারে দিয়ে দেবে। ডিটেনশন সেন্টারে যাওয়ার পরে যদি আপনার কোনো সে থাকে অ্যাসাইলাম বা অন্য কোনো জিনিস থাকে, তাহলে আপনি অনলি অ্যাসাইলাম, देयर আর মেনি আদার রিজন থাকতে পারে, বেইলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বেইলের জন্য অ্যাপ্লাই করতে পারলে ওইখানে আবার ওইটা একটা ভেরি ফানি থিং, ওইখানে স্টিল ফ্যাক্স ইমেল অ্যাকসেপ্ট করে না, ফ্যাক্সে পাঠাতে হয়। সলিসিটাররা ফ্যাক্সের মাধ্যমে ওর অথরিটি পাঠানো, ফ্যাক্সের মাধ্যমে ব্যাক করে, অবশ্যই এরা ফ্যাসিলিটিসটা দেয়। এবং ওইখানের পরিবেশটা ইজি রাদার দেন দ্য জেল। প্রিজনের যেভাবে এইরকম না, ওইখানে একটু ইজি গোয়িং আছে, ইজিলি দেখা যায়, ইজিলি কথা বলা যায়, ভেরি ইজি ডিটেনশন সেন্টারগুলো। তো ডিটেনশন সেন্টার মোস্ট অফ অল এয়ারপোর্টের পাশাপাশি থাকে, এর মানে হচ্ছে যে আপনাকে ব্যাপার থাকতে পারে যে সাথে সাথে হয়তো যদি সে অ্যারেঞ্জমেন্ট করা দরকার হয়, অথবা দেখবেন ডোভারে আছে, হিথ্রোতে আছে, হাউন্সলোতে আছে, গ্যাটউইকে আছে। তো কেউ যদি এক্ষেত্রে হয়ে যান, ইমিগ্রেশনের ক্ষেত্রে কেউ যদি হয়ে যান, ইয়েস ইউ ক্যান গেট দ্য ইমিগ্রেশন বেইল, বাট দেন ইউ মাস্ট টেল দ্যাট ইওর রিজন। যে আপনি বলতে হবে দুই জায়গা থেকে হতে পারে। ভাই আপনি যেমন বললেন যে পুলিশ স্টেশন থেকেও আপনি বেল পেয়ে যেতে পারেন, অথবা ডিটেনশন সেন্টারে যে আপনি বেল পেতে পারেন, অথবা তারপরেও আপনি বেল অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনি যদি কিচ্ছু করেন না, 4 মাস ওভার হয়ে যায়, তাহলে হোম অফিস নিজ থেকেই এটা করে। হ্যাঁ, তো ওইখানে আছে কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন, তারাও হেল্প করে। আর আপনার যদি ওন সলিসিটার থাকে, আপনি ফোন করতে পারবেন, ফোন করে বলতে পারবেন, এরা আপনার প্রিজন ভিজিট করবে, ডিটেনশন সেন্টার ভিজিট করে আপনার কাছে অথরিটি নিয়ে তারপরে আপনার জন্য বেইল অ্যাপ্লাই করবে। আমি আপনার কথার সাথে আমি সুখবর বলছি না, বাট আমি একটা রিলেটিভলি ইজিয়ার অপশন বা রিলেটিভলি প্রিপেয়ার থাকার জন্য বলছি আমাদের দর্শক ভাই বোনদের, অথবা যারা দেখবেন বা যাদের প্রয়োজন হতে পারে। আমরা চাই না যে কেউ এর ভিতরে যাক, কিন্তু যদি কারো প্রয়োজন হয় তাহলে মনে রাখবেন এখানে এমন ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আপনার যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনি তাদেরকে বলতে পারছেন, আপনার যদি এমন কোনো গ্রাউন্ডস থাকে, জেনুইনলি যদি কোনো ফেয়ার থাকে, আপনি তাদেরকে বলতে পারবেন। জি, অবশ্যই বলতে পারবেন, এবং রিলেটিভলি কুইকলি ইউ ক্যান গেট আউট অ্যান্ড দেন ইউ ক্যান ফাইট ইউর কেস। এখানে আপনি যদি ভয় পেয়ে যান, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি শুধুমাত্র গ্রান্টারের প্রয়োজন, গ্রান্টার ছাড়াও যদি কোনো কারণে তার অন্য কোনো রিজন থাকে, যেমনটা আপনি বলছিলেন, যদি তার কোনো মানে রিজন থাকে যেটা তার লাইফ থ্রেটেনিং থাকতে পারে, তাকে যদি পাঠানো হয়, বা সেই ক্ষেত্রে সে সেটাকে উল্লেখ করতে পারবে। এবং উল্লেখ করতে পারলে যদি তার ভাষাগত কোনো সমস্যা থেকে থাকে, ইটস নট এ প্রবলেম, ইন্টারপ্রেটার পাবে, ডিউটি সলিসিটর পেতে পারে। শুধুমাত্র আপনাকে যোগাযোগটা করতে হবে। আপনি যদি উইদাউট যোগাযোগ নিজে আইসোলেটেড থাকেন, কোনো যোগাযোগ করেন না আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাহলে তো আপনাকে কে হেল্প করবে? So first of all, you need to যোগাযোগ, you need to communicate with your own relative friend. আর যদি আপনার কেউ নাই থাকে, you could communicate with the officer who are the responsible for this. তারা আপনাকে ওইখানে আবার ইন্ডিপেন্ডেন্ট সলিসিটার আছে, ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইজার আছে, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে, ভলান্টিয়ার গ্রুপ আছে যারা হেল্প করবে আর কি। তো এইগুলা থেকেও আপনি হেল্প নিতে পারেন। আপনাকে অ্যারেস্ট মানে না দেন এন্ড দেয়ার ইউ ক্যান গেট এ ফ্লাইট এন্ড ব্যাক টু দ্য not at all. You must have some grounds, you must have some family private life সময় দেবে, যে সময়ের ভিতরে আপনি আপিল করে ওই ট্রাইব্যুনালে আপিল করে আপনি বেল নিয়ে বাইর হয়ে আসতে পারেন। দুই ধরনের আপিল হতে পারে আমরা জানি, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, বাট আপিল করা সম্ভব। বেল অ্যাপ্লিকেশন করে আপনি বের হয়ে যেতে পারবেন, ভেরি লাইকলি, আনলেস এন্ড আনটিল মেজরিটি টাইম বেল অ্যাকসেপ্টেবল, until and until you are threat to the community, threat to the society, threat to the state. এইগুলো হচ্ছে শুধুমাত্র ইমিগ্রেশন বেইলের ক্ষেত্রে। আর এছাড়া অন্য কোনো কারণে যদি পুলিশ অ্যারেস্ট করে, ডোমেস্টিক ভায়োলেন্স, থেফট, রেপ, মার্ডার, ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট প্রসিডিউর। অ্যাবসলিউটলি, আমরা শুধু ইমিগ্রেশন বেল নিয়ে কথা বলছিলাম, বিকজ আমরা সিভিল পেনাল্টি থেকে এমপ্লয় ভাইদের সাথে একমত পোষণ করছি যে তাদের যে কোন জিনিসগুলো তারা কেয়ারফুল থাকবেন, এবং কোনো কারণে এটার সাথে ভেরি মানে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। যেমন যদি আপনি কোনো কারণে একজন আনরেজিস্টার্ড মানুষকে কাজ পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে কনসিকুয়েন্স। তো সেটাই মুখ্য বিষয় ছিল, যাদের লিগ্যাল স্ট্যাটাস নাই, এরকম ভয়ের কোনো ব্যাপার নেই। আপনি কমিউনিকেট করবেন তাদের সাথে, আপনি ভালোভাবে বলবেন যে আই হ্যাভ দিস রিজন, দেয়ারফর আই ক্যানট বি ডিপোর্টেড, আই ক্যানট বি
টেকেন ব্যাক অথবা আপনার অন্য আদার রিজনস আছে যে কারণে আপনাকে দে শুডন্ট সেন্ড ইউ বিফোর দে হিয়ার ইউর ম্যাটার। another thing মাহফুজ very interesting, not interesting is আমাদের দর্শকদের অবশ্যই জানা থাকলে ভালো হবে যে if you do before become British citizen, if a permanent resident in UK for EU or any other way you become the permanent resident in the UK and you done dangerous criminal offense, so you could be deported. You could be deported. Yes, that's the even though Spanish national, আমরা অনেক সময় মনে করি যে আমরা তো ইউরোপিয়ান বাংলাদেশি বা আমাদেরকেই ডিপোর্ট করবে, নো, স্প্যানিশ ন্যাশনাল ডান ডেঞ্জারাস ইউরোপিয়ান, হ্যাঁ ইউরোপিয়ান। কাসর ভাই সুন্দর করে বলছিলেন, সময় আমাদের সবসময় অ্যালাউ করে না সব বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা দর্শকদের সাথে ছিলাম আজকের এই অনুষ্ঠান যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে আমরা কৃতজ্ঞ হব। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রতি 2 সপ্তাহ আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবারে আপনাদের সাথে আবার দেখা হবে আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।